একটু চা চক্রের জন্য আমাকে ডেকেছে। দেখুন, আমি হচ্ছে আপাত মস্তক এখন রাজনীতি করছি, 24/7 আমি রাজনীতি করছি। চা খেতে আসাটাও কিন্তু একটা রাজনীতি ভাই, এটা অরাজনীতি নয়। তো আমি এখানে এসছি, এত মানুষ জড়ো হয়েছে, আমি এই সুযোগে আপনাদের একটা আতঙ্ক মুক্ত আমি করতে চাই। হয়তো চা খাওয়াবে আমাদের কজনকে, সবার ব্যবস্থা হয়েছে তো? সবার ব্যবস্থা হয়েছে। টাকা দেবো তো চা নাকি? না না, টাকা দেবো না, আগে টাকা নিয়ে নেওয়া। দেখতে পাচ্ছেন না, সবজি কিনেছে, বেচারি পয়সা চাইছিল, উল্টে তার মা মাসিকে উদ্ধার করে দিয়ে। যাক, আল্লাহ মাফ করুক। যাক, আমি এখানে আপনারা আছেন, আমি আপনাদেরকে একটা বিষয় একটু ভয়টা কাটাতে চাই। বলবা বাবু? হ্যাঁ, একটু দাঁড়াবেন, এখন একটু দাঁড়াবেন, একটু ভয় মুক্ত করতে চাই। এবার আপনারা যদি রাস্তাটা জ্যাম করেন বারবার, তাহলে আমি রাস্তার দিকে তাকাবো না আপনার দিকে তাকাবো? আপনারা না কথা বলে যদি আপনি 5-10 মিনিট টাইম দেন, তাহলে এখানে একটা কথা বলতে পারি, আপনাদের কিছুটা হলে আমি ভয়টা কাটাতে পারবো। কি থেকে? এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে তো ভয় দেখানো হচ্ছে, আপনাকে আতঙ্কিত করা আপনাকে হচ্ছে এসআইআর নিয়ে। কি রাজনৈতিক কারবারিরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটা পূরণে ব্যর্থ। আমার প্রশ্ন করা দরকার, নলমুড়ি হসপিটালে ভালো ডাক্তার নাই কেন? তার পরিবর্তে এখন আমাকে জেরক্স দোকানে ছুটতে হচ্ছে, আমার এসআইআর এর কাগজ ঠিক করতে হচ্ছে। আমার প্রশ্ন করা দরকার, যেখানে একটা আপনার কি বলে স্টেডিয়াম তৈরি হলো না কেন, তার পরিবর্তে আমাকে কাগজ ছুটতে পাঠাচ্ছে। আমার প্রশ্ন করা দরকার, প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন? সরকারি পরিবহন ব্যবস্থা তো ভেঙে পড়েছে কেন? গণপরিবহন ব্যবস্থা, এগুলো দরকার ছিল। আমার দরকার, কৃষকের মাসিক গড় আয় বাড়ছে না কেন? আমার দরকার এখানে যে আপনার লেদার কমপ্লেক্স আছে, ওই যে লেদার কমপ্লেক্সের যে মানে কি বলবো, ওখানে যে পানিটা বার হয় ওটা তো আর শোধন করে বার করছে না, ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে, ওতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওখানে শোধন করার যন্ত্র থাকার পরও কেন করছে না? এই প্রশ্নগুলো করা দরকার। এ ধরনের অনেক প্রশ্ন আছে। মোদিকে প্রশ্ন করা দরকার, বছরে 2 কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিলেন আপনি, আর এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। মোদিকে প্রশ্ন করা দরকার, 15 লক্ষ করে টাকা দিবার গল্প শুনিয়েছিলেন, 15 পয়সা আসলো না, উল্টে টাকা আরো বিদেশে পালিয়ে যাচ্ছে। এই প্রশ্ন করা দরকার। কদিন আগে আমার হিন্দু ভাইদের ধানতেরাসের উৎসব গেল, তারা একটু সোনা কিনে, 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম কত ছিল জানেন? মাত্র 28,000 টাকা। আর 2025 আসছে দিনে সেই সোনা কিনতে হচ্ছে কত টাকা জানেন? 10 গ্রাম 1,28,000 টাকা। তাহলে আমার হিন্দু ভাইরা চড়া দামে সোনা কিনতে অসুবিধা হচ্ছে, বা যারা বিবাহের জন্য বা বিভিন্ন পারপাসে সোনা কিনে তাদের অসুবিধা হচ্ছে। হিন্দু ভাইদের চড়া দামে সোনা কিনতে অসুবিধা হচ্ছে। এই জন্যই বললাম, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, কার স্কুল অফ থট কি আমি বলতে পারবো না, যে এই সময় একটু সোনা গহনা কিনলে লক্ষ্মী আসবে, এটা বিশ্বাস তাদের। সেই বিশ্বাসকে আমি কোনোদিন অবজ্ঞা করতে পারি না। আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কারো বিশ্বাসের উপরে আপনি কলম চালাতে পারবেন না, এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি। তাহলে এই ব্যর্থতা হচ্ছে। এই ব্যর্থর প্রশ্ন করা দরকার ছিল, মোদিকে প্রশ্ন করা দরকার ছিল। পেহেলগাঁওতে এসে কি করে জাত দেখে দেখে খুন করার সুযোগ পেল? এই সব বাদ দিয়ে আপনাকে কি বলছে, জেরক্সের দোকানে ছোট, ইন্টারনেট যাই দোকানে যে চলো, কাগজ বার করো, ফর্ম ফিল আপ করো, ভোটারের সাথে আধার, আধারের সাথে প্যান, প্যান কার্ডের সাথে আপনার যত রকমের গোষ্ঠীর ঠ্যাং আছে সব জয়েন করো। এই কাজ আমাদেরকে পাগলা করে রেখে দিয়েছে। আর জিডিপি যেভাবে বাড়ার দরকার সেটা বাড়ছে না। এগিয়ে দেশ, এগিয়ে বাংলা বললো, পিছিয়ে যাচ্ছে। গল্প শুনিয়েছিল 1 টাকা দিলে $1 পাওয়া যাবে। 2014 সালে ওই 60-61 টাকা দিলে $1 পাওয়া যেত, আর আজকে 88 টাকা দিলে $1 পাচ্ছি। তাহলে দেশ এগোচ্ছে না পিছোচ্ছে? কার আমলে হয়েছে? মোদিজির আমলে। এই প্রশ্নগুলো না করে আপনাকে ছুটাচ্ছে কোথায় এখন? এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করতে হবে। আর আপনাকে আর তৃণমূল নেতারা কি ভয় পাচ্ছে? সব দেশ থেকে তাড়িয়ে দেবে, হ্যান করবে, তান করবে, গল্প শোনাচ্ছে।
আপনি আমি মরার আগে ভূত হয়ে গেছি। সবাই দেবে একটা করে। আপনি আমি মরার আগে কি হয়েছি? ভূত করে দিচ্ছে ভয় দেখিয়ে। তো এখান থেকে তো বাঁচতে হবে আমাদেরকে। বাঁচার আগে আমার প্রশ্ন হচ্ছে ভয়টাকে ভাঙি। মরলে মাথা তুলে মরবো, ভয়হীন হয়ে মরবো। ভয় খেয়ে কি মরবো রে ভাই? আমরা ব্রিটিশদের তারা কাটিয়েছি। আপনারা আমার পূর্বপুরুষদের তারা কাটিয়েছে। বিনয় বাদল দীনেশ কে? আশফাকুল্লাহ কে? ভগৎ সিং কে? ফুরফুরের পীর আবু বকর কে? গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, যাকে গান্ধী বুড়ি নামে বিখ্যাত, শহীদ ক্ষুদিরাম কে? বেগম হজরত মহল কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাইটা কে? আপনারা আমার পূর্বপুরুষিত নাকি? তারা তো ব্রিটিশকে তাড়িয়েছে। ব্রিটিশকে তাড়ায়নি তারা। হাফেজ মির নিসার আলী কে? আপনারা আমার পূর্বপুরুষ। আমাদেরকে ভয় দেখালে হয়ে যাবে? এখানে একটু কল আছে ভাই। এটা হচ্ছে 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল বলুন তো? এনআরসি সিএ। আর 2026 সালে ভোট ধরা কলটার নাম কি? যাক, বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আজকে শুধু এসআইআর এর ফর্মটা কিভাবে ফিল আপ হবে সেটা আমি একটু বুঝিয়ে দিতে চাই। আপনারা জানতে চান? হ্যাঁ না, সব জানতে আমরা হয়ে গেছি। যদি জানতে চান হাত তুলুন তো একটু। আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ কিভাবে হবে একটু জানতে চান? আপনারা 5-7টা মিনিট টাইম দেন, আপনাদের সুবিধা হবে ভাই। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে কি, দাঁড়াও না রে ভাই, আমার তুমি তো আমার দায়িত্বশীল লোক। এটা কি? গণনা ফর্ম। এটার জন্য দেশ থেকে কাউকে তাড়িয়ে দেবে, দেশ থেকে কাউকে ঢুকিয়ে দেবে নয়। ভোটার গণনা ফর্ম, এসআইআর হওয়ার ফর্ম যদি বলা হয় সহজে বোঝার জন্য। এটা আপনার বাড়িতে কে দিয়ে যাবে? 2টো করে কপি পাবেন। একটা ভোটার পিছু 2টো করে কপি আপনারা পাবেন। কে বাড়িতে দিয়ে যাবে? বুথ লেভেল অফিসার। যে দিয়ে যাবে তার নাম, ফোন নাম্বার পর্যন্ত দেওয়া থাকবে। আমরা অলরেডি আমাদের বুথের যারা নেতৃত্ব আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন যে বুথের অফিসার কে। কারণ এরা ডিএসপি, আমাদের রাজ্যে ডিএসপি ডুপ্লিকেট পাওয়া গিয়েছিল। ডিএসপি ডুপ্লিকেট, পুলিশ তো কনস্টেবল নয়, ডিএসপি র্যাঙ্কের অফিসার ডুপ্লিকেট ছিল। ডুপ্লিকেট অফিসার আপনার এখানে ফর্ম জমা করে ফর্ম নিয়ে পালাতেও তো পারে ভাই, বিপদ হয়ে যেতে পারে তো। তাহলে আপনাদের কাছে আমরা অলরেডি, আপনাদের এখানে যারা আইএসএফ এর নেতৃত্ব আছে খোঁজ নিন। অলরেডি আপনার বুথের অরিজিনাল অফিসার আর তার নাম, ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তার কাছ থেকে কালেক্ট করে নেবেন। আর এই ফর্মের না 3 নম্বর কলমে, একদম 3 নম্বর লাইনে আপনার বুথের কে বিএলআরও হয়েছে তার নাম, ফোন নাম্বার পাবেন। ঠিক আছে? এই ফর্মটাকে আমি 4টে পার্টে ভাগ করেছি ভাই। এই ফর্মটাকে সহজের জন্য 4টে পার্ট করেছি। ফার্স্ট পার্ট এটা আমি করেছি। এইরকম ফর্ম আসবে, মানে বোঝানোর জন্য, সহজ হওয়ার জন্য। ফার্স্ট পার্ট কি? আপনার হাতের বাম দিকে এই ঘরটায় আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দেখে নিন একবার, নাম, ঠিকানা, এপিক নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয় ঘরটা কি? দ্বিতীয় ঘরে আপনার পার্ট নাম্বার, কোন বিধানসভা, সেই সব প্রিন্ট হয়ে আসবে। 3 নম্বর ঘরটা, এটা কি একটা স্ক্যানার কোড দেওয়া আছে, আমি আপনাদের দিকে আবার যাব। 4 নম্বরটা হচ্ছে আপনার ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেটা প্রিন্ট হবে। 5 নম্বরটা কি থাকবে? আপনাকে পূরণ করতে হবে। পার্ট 1-এ আপনার একটা শুধু কাজ কি, একটা ছবি দিয়ে এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে, যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, মাথায় থাকবে। এই এক ফর্ম আসবে, ফার্স্ট পার্ট হতো না, এটা ধরুন ডান দিকের গুলো সব রেডি হয়ে আসবে। এখানে আপনাকে কলম চালাতে হবে না, শুধু বাম দিকে আমার হাতটা যেখানে
মানে আপনার ডান দিকে এটা, এই ঘরটা দেখুন খালি থাকবে, এই ঘরে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি একটা দেবেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট যেন হয়। তাহলে ফার্স্ট পার্ট আপনার শেষ। এবার আসা যাক সেকেন্ড পার্ট। আপনার সেকেন্ড পার্ট আছে, এখানে কি কি আছে আমি ছোট করে বুঝাচ্ছি, কেন বুঝতে পারছেন? পার্ট পার্ট করলে আপনাদের সুবিধা হবে। এখানে আপনার আধার কার্ড, সরি এখানে একটু ইয়ে হয়ে গেছে। সেকেন্ড পার্টটাতে কি আছে, আপনার জন্মের তারিখ, মাস, বছর লিখতে হবে। এইখানে লিখবেন ভাই, এই দিকটাই ডাক্তার আছে, এই দিকটাই দেখে নিন। তারপরে কি লিখবেন, আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। আমরা কি কেউ নোটোরিয়াস ক্রিমিনাল নাকি আধার কার্ডের নাম্বার দিলে ভয় লাগবে? না, আপনি দিতে পারেন নাও পারেন, অপশনাল, ঐচ্ছিক আছে, কিন্তু আমি বলবো আমি সবাই দেবো, অসুবিধা কোথায় ভাই? আধার কার্ডের নাম্বার দিলেন। তারপরে আছে আপনার মোবাইল নাম্বার, এটা দিতেই হবে। আধার কার্ডের নাম্বারটা দিতে পারেন নাও পারেন, কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে কি আছে, পিতা বা অভিভাবকের নাম দিলেন, তার এপিক নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না। এপিক নাম্বার কোনটা আপনারা জানেন তো? ভোটার কার্ডের একটা ছবি আছে না, ছবির মাথায় একটা 10 ডিজিটের একটা নাম্বার আছে, দেখুন সবার মোবাইল। এটা পিভিসি কার্ডেও বানিয়েছে, অনেকে নর্মাল আধার আছে ভোটার কার্ড, কোনো ডিফারেন্স হবে না, কিন্তু ভয় পাবেন না, জানো এইরকমই ভোটার কার্ড হবে এরকম ব্যাপার নয়। 2 রকম ভোটার কার্ড আছে, একটা পাতলা, একটা পিভিসি কার্ডের, এতটুকু তফাৎ। আমি এমএলএ বলে এরকম নয়, আপনাদের কাছে অনেকের কাছে এরকম আছে, ভাবতেন না এমএলএরা এরকম পাবে, সবাই পাবে। এটার জন্য একটু টাইম লাগবে। তাহলে এই এপিক নাম্বারটা, বাপের ভোটার কার্ডের এপিক নাম্বারটা কি করবেন, বসিয়ে দেবেন। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বারটা। তারপরে কি হবে, যদি বিবাহিত হন আপনার স্ত্রীর নাম, স্ত্রীর এপিক নাম্বার। এবার আপনি যেমন ফিল আপ করছেন, আপনার স্ত্রীও তো ফিল আপ করবে ভাই, তাই না? তাহলে এই লাস্টের দিকে কি হবে, স্ত্রী যখন আপনার ফিল আপ করবে, আপনার নাম, আপনার এপিক নাম্বার। তাহলে সেকেন্ড পার্ট বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? লাস্টে আপনারা যদি না বুঝতে পারেন জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আসা যাক থার্ড আর ফোর্থ পার্টটা কিভাবে আপনারা বুঝবেন। আমি এমন করে কেন বুঝাচ্ছি আপনাদের বলেন? আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি তৈরি করেছেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই বোঝানোর জন্য আমাকে মাসে 1,21,000 টাকা দেয়। ক টাকা জানেন? আপনারা বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সেই নিয়ে এরকম খালি গলাতে আমি গলা ফাটাচ্ছি। যদিও আমি 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সাও নিই না, কিন্তু আপনি আমাকে ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধি তৈরি করেছেন। জনপ্রতিনিধি বিপদে আপদে পাশে থাকাটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেই জন্যই আমি আপনাদেরকে এই গলা ফাটিয়ে বোঝাচ্ছি। এইটা হচ্ছে এই ফর্ম, বড় ফর্ম। আমি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বুঝিয়েছি। এবার থার্ড আর ফোর্থ পার্ট বুঝাবো আপনাদের। থার্ড পার্টটা আপনার হাতের, এটা কোন দিক হচ্ছে? বাম দিক। আমার তো ডান দিক, আপনাদের বাম দিক। আর ফোর্থ পার্টটা আপনাদের ডান দিক। আমি এখন একটা বুঝাই, সব নালে গুলিয়ে যাবে, আরো ছোট করে দিলাম। থার্ড পার্টটা কি হলো, কোন দিকে ছিল? বাম দিকে। বাম দিকটা কারা ফিল আপ করবে? যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। যেমন আমার 2002 সালে ভোটার লিস্টে নাম না, আমি ফিল আপ করবো না, আমি ওপরগুলো সব করবো। আবার আমার আব্বার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাহলে আমার আব্বা কি করবে? বাম দিকে ফিল আপ করবে। এই বাবু যেমন, এ বাবু তো 1952 সালের ভোটার লিস্টে নাম পাওয়া যাবে। অত পিছনে যাওয়ার দরকার নেই, 2002 চেয়েছে। যার 2002 সালে ভোটার লিস্টে নাম পাওয়া যাবে, 2002 সালের ভোটার লিস্টে যেরকম আছে সেই রকমই এখানে বসাবেন। ওখানে যদি নামের বানান ভুল থাকে, না এখানেও নামের বানান ভুল হবে। ওখানে পার্ট নাম্বার, বিধানসভা নাম্বার যাই থাকবে, আপনি এখানে সেটা বসাবেন। একদম ভুল করে অন্য কিছু বসাবেন না বাবু। যে এখন যেটা আছে সেটা বসিয়ে দিয়ে কাজটা করবেন না। ভুল কে করেছে, আপনি না সরকার? ঠিক করবে কে? এই
টিপটা ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। ওকে এটাকে কম্পিউটারে এন্ট্রি করার জন্য মাইনে দিয়ে হচ্ছে 30,000 40,000 টাকা। সেই 30,000 40,000 টাকা কার? এই লোক ভোরবেলা এসে চায়ের দোকান খুলছে রাত 10টা পর্যন্ত, সারাদিন মেহনত করছে, এরও ট্যাক্সের টাকা আছে। তাহলে এর কাগজ ভুল যদি করে সরকারকে ঠিক করতে হবে, মাথায় থাকবে তো। ঠিকই দিয়েছে এখানে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, তার এপিক নাম্বার। 2002 সালে যদি এপিক নাম্বার থাকে লিখবেন, না এপিক নাম্বার থাকলে লিখবেন না, টেনশনের কোনো কারণ নেই। আমার আব্বাজির এপিক নাম্বার আছে, আমার আম্মাজির এপিক নাম্বার নাই, আমি টেনশন করছি নাকি? ওরা না তুললে আমার কি দোষ ভাই? তুমি তুলনি, সরকার তুলে না, ওটা সরকারের দোষ। বরঞ্চ প্রশ্ন করবো, আমার আব্বার এলো আমার মায়ের এলো না কেন, তুমি জবাব দাও। বুঝতে পারছো? ও আমাকে ছুট কাটালে হবে না, ওদেরকে ছুট কাটাবো এবার। সরকারকে এবার ছুট কাটাবো, আমরা ছুটবো না। এপিক নাম্বার থাকলে দেবে, নাহলে দেবে না। আত্মীয়র নাম অর্থাৎ গার্জেন ওখানে যেটা আছে, স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যে থাকবে ওটা ওখানে লিখবেন। তারপরে সম্পর্ক লিখে দিলেন, ওটা যার নাম আছে আত্মীয় তার নাম লিখবেন, তার সাথে আমার কি সম্পর্ক, অর্থাৎ পার্ট 2 এর সাথে পার্ট 3 কি সম্পর্ক সেটা লিখবেন। পরে সব বড় হাতের লিখবেন, ফেটে যাবে না হলে। সব বড় হাতের লিখলে সুবিধা। তারপরে কি থাকছে? রাজ্যের নাম আমরা সবাই জানি, জেলার নাম সবাই জানি, বিধানসভা ক্ষেত্রের নাম। 2002-এ বিধানসভার যে নাম আছে সেটা লিখবেন, কারণ 2002-এ না মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। আজকে মধ্যমগ্রামে যে ফিল আপ করবে, সে যদি মধ্যমগ্রাম লিখে ফেলে তাহলে কি হবে, তার ফর্মটা বাতিল হতে পারে মেবি। তাহলে 2002-এর লিস্টে যা আছে তাই বসিয়ে দেবেন। আর একটা কথা বলছি, এখানে বিধানসভার ক্ষেত্র লিখা আছে, ক্ষেত্র নম্বর। এখন বিধানসভার ক্ষেত্র নম্বর কত আমাদের? আর 2002-এ কত ছিল জানেন? তাহলে এটা লিখবেন কত? 107। হ্যাঁ, কারণ এটা 2002-এর ডিটেলস ফিল আপ করতে বলেছে। 2025-এর তো এখানে করছেন আপনি ভাই, এখানে করছেন, এখানে যতটুকু চেয়েছে দিয়ে দেন। 2051-তে 2025-এর খেলা, কিন্তু বাকিটা কি হবে? এখানে 2002-এর অংশ নাম্বার আপনার। আজকে এই আপনার বাবু, তোমার বুথ এখন বুথ নাম্বার কত? 265। এখন আমাদের এর নামটা কি ভুলে গেলাম, আবেদ আলীর গাজীর 265 এখন বুথ নাম্বার। এই বুথি এর আব্বা, এর হয়তো 2002-এর ভোটার লিস্টে পাবেন, এর আব্বার পাবেন। কিন্তু এর আব্বা যখন 2002-এ ভোট দিয়েছিল, তখন কি এর আব্বা 265 নম্বর বুথ ছিল? ওটা হয়তো 165 ছিল। তাহলে ওই সময় যেটা ছিল সেটা লিখবো, ক্রমিক সংখ্যা ওই লিস্টে আছে, আপনি লিখে দেবেন। এই পার্টটা বুঝতে পেরেছেন? এবার আসা যাক 4 নম্বর পার্ট। যে 3 নম্বর পার্ট যার ফিল আপ হবে তাকে 4 নম্বর পার্ট ফিল আপ করতে লাগবে না। বলছি ওইটাই তো বোঝাবো, ওইটাই তো টেনশন মুক্ত। তাহলে কি বললাম? যে 3 নম্বর পার্ট ফিল আপ করবে সে 4 নম্বর পার্ট। এবার কেউ 3 নম্বর ফিল আমার 2002 সালে তো নাম নেই, তাহলে কি আমি এখানে আর ফিল আপ করতে পারবো না তো? হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? 4 নম্বর পার্টে আমার 2002 সালের হয় আব্বার, নাহলে আম্মার, নাহলে দাদর, নাহলে দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের ফিল আপ আমাকে করতে হবে। বুঝে আসছে? 4 নম্বর পার্টটা কোনটা? আপনার হাতের বাম সাইডটা। 2002-এর আমার নাই, তাহলে আমি কি করব? থাকলে বাম দিকের ফিল আপ আপনাদের, না থাকলে আপনারা কি করবেন? ডান দিকের। কার ফিল আপ করবেন? কার? আব্বা, আম্মা, বাবা, মা, নানি, দাদি, অর্থাৎ অনেকের ভাষায় কেউ ঠাকুরমা বলে, ঠাকুরদা বলে, তাই তো? তারটা ফিল আপ করে দিলেন। কিন্তু এখানে দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যখন এই ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই। আপনাদের বাড়িতে যখন দুটো করে কপি দেবে, আপনি কি করবেন? 2-4টে করে জেরক্স করে ঘরে আগে প্র্যাকটিস করে নেবেন। বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস করে নেবেন, ওটা অরিজিনালটা সাইডে রাখবেন।
আর একটা জিনিস, ওই বাচ্চা পিচ্ছাপ করে দিয়েছে, তেল পড়ে গেছে, খাবার পড়ে গিয়েছে, ইঁদুরে কেটে নিয়েছে, না হয়ে যায় এতে, তাহলে বিপদ আছে ভাই। এইটা না হয়ে যায়, আগে জেরক্সগুলোর ওপরে আপনারা করার পরে আপনারা করতে পারছেন না, ফর্ম ফিল আপ করতে পারছেন না, কি করে করবেন? আমাদের আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের সহযোগিতা করবে। অন্য কেউ যদি সহযোগিতা করতে চায় করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই, ভাইরা বাঁচুক আমার। কিন্তু আমি আমার বলবো, আইএসএফ এর কাছ থেকে যদি সহযোগিতা চান পাবেন। আইএসএফ এর ছেলেও সহযোগিতা করেনি, কেউ করেনি, আপনারা কি হতাশার মধ্যে ভুগবেন? আমি আপনাদেরকে বিধায়ক, এখন আমি আর ভাঙড়ের বিধায়ক ভাই নেই, কোথাকার বিধায়ক হয়েছি, রাজ্যের হয়ে গেছে, চারিদিকে ছুটতে হচ্ছে। তাহলে আমরা কি করব? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে আমি রাতে রাতে ভাঙড়ে আসবো, রাত্রিরে ক্যাম্প করে আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল আপ আমি করব। রাত্রে রাখি, দিনের বেলা তো প্রোগ্রাম করতে হয় আমাকে ভাই, আর সব প্রোগ্রাম আমি 1 সপ্তাহ 15 দিন আগে ডেট দিয়ে দিয়েছি। তাদের সাথে তো বুঝতে পারছেন ভাই, আমি রাত্রে ঢুকবো, ভাই 8টায় ঢুকলাম, ভোর পর্যন্ত ফজরের নামাজ পড়ে যাবো, ঠিক আছে? আমি দায়িত্ব নেব, তার আগে আপনারা করে ফেলবেন। এবার কি, আপনি এখানে একটা সই করলেন, করে 2টো কপি রেডি করলেন, 2টো কপি হবে, 2টো কাগজ দিচ্ছে, ওই 2টো কপি কি হবে? যে অফিসার এসে আপনাকে দিয়ে গেছে সেই অফিসার একটা নিয়ে যাবে, একটা স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে যাবে। এটা মাথায় রাখবেন, এই কাগজ কিন্তু বিনা স্ট্যাম্পে কাউকে দেবেন না। বিনা স্ট্যাম্পে কাউকে দিলে ভাই আমারও লড়তে যে জিভ বেরিয়ে যাবে। আমি কি বলছি, আমার একটা ভোটারকে কাটলে আমি আইনি লড়াই করব, কিসের ভিত্তিতে? কাগজ আমাকে প্রমাণ থাকলে তো। ঠিক আছে বাবু, হয়তো কেউ বলতে পারে আমাকে দাও আমি জমা করে দেবো, তার ফাঁদে পড়বেন না, তার ফাঁদে একদম পড়বেন না। যে অফিসার আপনাকে বাড়িতে কাগজ দিয়ে গেছে তার হাতে জমা করবেন, যখন জমা করবেন আপনি বলবেন বাবু এখন স্ট্যাম্প মেরে সই করে আমাকে দাও, আপনি নিজের চোখে একবার দেখে নেবেন ওই অফিসার সই করছে আর স্ট্যাম্প মারছে, ওইটা হয়ে গেল। যেভাবে সোনা গয়না দানা টাকা পয়সা এক জায়গায় রাখেন, এটা আপনারা তখন কি করবেন? অত চাপ নিতে হবে না ভাই, আমি মজা করে বলছি, একটু আদর যত্ন করে রাখবেন, মজা করে বললাম। হ্যাঁ, এটা 2-3টে জেরক্স করে নেবেন, জমাটা 1-2টো ফোনে ছবি তুলে রাখবেন, আর একটু সংরক্ষণ করে রাখবেন। জাস্ট আমি মজা করে বললাম ভাই, ওই রকম ভাবে রাখতে হবে ভাই। এরপরে আপনার নাম আসলো না, কি হবে? ওই পোস্টে ঝুলে যাবেন নাকি, বিষ খেলেবেন নাকি? দেখছিলাম তো, ওই সব কাজ করবেন না, ওই আতঙ্ক মুক্ত করার জন্যই আমি আসছি। কি করবেন? যদি কারো নাম না আসে, নির্বাচন কমিশন আপনাকে 1 মাস সময় দিচ্ছে। কিভাবে দরখাস্ত লিখে জমা করতে হবে এখন বলবো না, মাথার উপর দিয়ে সব যাবে, কিন্তু আপনি 1 মাস সময় পাচ্ছেন। 1 মাস সময় পাওয়ার পরে নির্বাচন কমিশন আপনাকে ডাকবে, আপনার কাগজপত্র নিয়ে যাবেন, সে লিস্টে আপনার নাম তুলবে। তারপরেও যদি নাম না উঠে কি হবে? 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে নাম উঠলো না, তখন তো আপনার বিধায়ক আছে, ওই অফিসার আইনে লড়াই হবে, আমার ডকুমেন্টস দিয়ে, আমার যে কাগজ আছে নিয়ে লড়াই হবে। এবার এটা বুঝে আসছে, এই ফর্ম ফিল আপের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে না? একটা জায়গায় আপনাদের শুধু জানা নেই, 2002-এর ভোটার লিস্ট পাবো কোথায়? আপনার বুথে আইএসএফ এর কে আছে তাকে ধরেন। কি বললাম? প্রথমবার আমি আমার পার্টির কথা বলবো, আমি অন্য পার্টির লোকেদের কথা বলবো না। তাকে বলেন 2002-এর ভোটার লিস্ট আমার বুথেরটা ভাইজান বলে গেছে দাও, ফোনে দিয়ে দেবে, আপনি প্রিন্ট করে নিতে পারেন। তার কাছে আপনি পাবেন আপনার বিধায়কের প্রতিনিধি হিসাবে বুথে বুথে আমার লোক আছে, তাকে ধরেন, তাকে সে আপনাকে দেবে। আপনি ভাবছেন তার কাছে যাবো না, আমার ভয়েসটা তৃণমূলের লোকেরাও শুনতে পারে, হ্যাঁ ওর কাছে যাবো, ওকে রাত দিন আমি পিটি। তারপরও বলছি যদি যান, না দিলে আমার নাম্বার তো সবার কাছে আছে, আমাকে ফোন করবেন। তৃণমূল লোক, আইএসএফ লোক, বিজেপি, কংগ্রেস, হিন্দু, মুসলমান আমার দেখার দরকার নেই। মানুষ আতঙ্কে আছে, আতঙ্ক মুক্ত আইএসএফ তাকে করবে। তৃণমূলের লোক চাইতে তাকে দেবে। যদি আমার কোনো ছেলে পাকামো মেরে বলে না তুমি তৃণমূল করে দেবে না, তারপরে কার্ডটা আমাকে দেন, সেই ছেলের অ্যাড্রেসটা দেন আমাকে, আমার নেতৃত্ব, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি এখানে বলে যাচ্ছি, তৃণমূলের লোক চাইলেও কাকে দেবেন?
তুমি কত বড় নেতার কাছে, তোমার পার্টির চেয়ারম্যান যখন বলে যাচ্ছে তুমি বুথের নেতা তাকে দেবে না কেন ভাই? তাকে জব্দ আমি করে দেবো, ঠিক আছে? এখানে মানুষ বিপদে আছে, তৃণমূল আইসে দেখলে হবে? কে বিজেপি কে সিপিএম দেখলে হবে? কে খ্রিস্টান আদিবাসী মুসলমান দেখলে হবে? মানুষকে বিপদ মুক্ত করতে হবে, তার কাছে পাবেন। এবার আমি ধরছি আমার গুসা হয়েছে, আমি যাব না আই7 নেতার কাছে, তার জন্য আমি রাস্তা বলে দিচ্ছি, তার জন্য রাস্তা বলে দিচ্ছি আপনাদের। কি হবে? আপনারা গুগলে যাবেন বা যার যে কোনো আলাদা সার্চ ইঞ্জিন আছে তো, তো সার্চ করো তো, গুগল টুগল অনেক নাই, ইউসি ব্রাউজার আছে, বিভিন্ন ব্রাউজার আছে, ওখানে গিয়ে ভয়েস সার্চ করা যায়। তো ভয়েস সার্চ যদি করেন 2002-এর পশ্চিমবাংলার ভোটার লিস্ট ও দেখবেন আপনাকে দিয়ে দেবে। ভয়েস সার্চ না করে আপনি টাইপ করে সার্চ করতে চান, কি করবেন? CEO ওয়েস্ট বেঙ্গল ডট CEO ওয়েস্ট বেঙ্গল ডট WB.gov.in অর্থাৎ ইন লিখে সার্চ করবেন, একটা ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইটটা খোলার পরে দেবেন মধ্যিখানে সুন্দর করে একটা ব্যারিকেডের মধ্যে 2002 সালের ভোটার লিস্ট বলে লেখা বলে ঘুরছে, বারবার ঘুরছে। ওখানে আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার জেলার নাম দেখবেন কোথায়। পশ্চিমবাংলার 2002 সালে যে কটা জেলা ছিল, এখন তো জেলা বেড়েছে ভাই, তখন যে কটা জেলা ছিল সেই জেলার লিস্ট হবে। আমাদের জেলার নাম কি? সাউথ 24 পরগনা। তাহলে আমরা কোথায় ক্লিক করব? কোথায় করব ভাই? ওখানে পুলিশের লোক আছে, ওরা দেখে দেবে। আমরা রাস্তা ছেড়ে আছি, পুলিশের কাজ হচ্ছে ট্রাফিককে সামলানো, পুলিশের কাজ হচ্ছে অন্যায়কে আটকানো। ওটা আমার তোমার কাজ নয়, ঠিক আছে? ওটা পুলিশ দেখে নেবে, ওইদিকে তাকাতে হবে না। যথেষ্ট ভাঙড় থানার পুলিশ দিয়েছে, তারা বুঝে নেবে। এটা আমার যেটা কাজ, তোমার আমার কাজ, সেটা একটু জেনে নাও। তাহলে আপনার জেলার নাম কি? সাউথ 24 পরগনাতে ক্লিক করলেন। আপনার বিধানসভার নাম কি? ভাঙড়। ভাঙড় বিধানসভায় ক্লিক করলেন, করে 265 নম্বর বুথে, আজকে তো তালেব মোল্লার ব্যাংক 265 আজকে হয়েছে। 2002 সালে তালেব মোল্লার ব্যাংক কিন্তু 265 নম্বর বুথ ছিল না। তাহলে খুঁজবেন কি করে? সব দেখতে হবে তো, সারা রাত পার হয়ে যাবে। সহজ পন্থা বলে দিচ্ছি, পোলিং স্টেশন অর্থাৎ ভোট দেওয়ার সেন্টারটা কোথায়, আপনারা কোথায় ভোট দেন? নলপুকুর প্রাইমারি স্কুল। তাহলে ভাঙড়ে ঢুকে আপনারা সার্চ কি করবেন, খুঁজবেন কোথায়? নলপুকুর প্রাইমারি স্কুলটা কোথায়, ওতে ঢুকে যাবেন। বুথ নম্বর, অংশ নম্বর, পার্ট নম্বর আপনি খুঁজে পাবেন না, মিলবে না। ওই স্কুলে ঢুকে গেলেন, হয়তো দুটো যদি বুথ কেন্দ্র থাকে, দুটো থাকবে, ওর মধ্যে ঢুকে গেলেই আপনি পেয়ে যাবেন। এবার ওই পেতে পেতে আপনারটা খুঁজতে খুঁজতে আপনার বড় ভাইয়ের আপনি পেয়ে গেলেন, আপনারটা খুঁজতে খুঁজতে আপনি আপনার টাকার পেলেন, আপনার নিজেরটা খুঁজতে গিয়ে আপনার প্রতিবেশীর পেলেন। আপনার কাজ কি হবে? তাদেরকে ওটা একটু পাস করে দিও। বাবু, কাকা, জ্যাঠা, মামা, নানা, খালা, যে যাকে ভাষায় কথা বলেন, বাবু এটা তোমার আছে। ভোটের দরকার নেই ভাই, দুয়া পাবেন, আশীর্বাদ পাবেন। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা আতঙ্কিত। ওই 2002-এর পাওয়া মানে সে বেঁচে গেল তো বলবে, সে কি করবে? আপনাকে দোয়া দেবে। দোয়াটা আপনার কাজে লাগবে না? আপনাকে আশীর্বাদ দেবে, আশীর্বাদটা আপনার কাজে লাগবে না? এইভাবে সিম্পল। সর্বশেষ বলি আপনারা চিন্তিত হবেন না, আমি তো আছি নাকি। 1 মাস টাইম পাবেন ফর্মটা ফিল আপ করে ওনার হাতে দেওয়ার জন্য। বিএলও একবার নয়, দুবার নয়, একাধিকবার অফিসার আপনার ঘরে আসতে বাধ্য। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, ভাববে না তড়ি ঘড়ি আমাকে জমা দিতে হবে না। 1 মাস টাইম আছে, 4 তারিখ থেকে 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ, 1 মাস তো 1 মাস পাবেন এটা আপনি নিয়ে জমা করার জন্য। তাহলে অত হই হই করার কি আছে? দাঁড়াও না, বলছি তোমাকে ওর বাড়ি আসার জন্য ওকে টাকা দিচ্ছি, আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, আসবে না মানে ওর ফের আসবে, বুঝে আসছে? এবার যদি এই ফর্ম ফিল আপের ব্যাপারে বা এই বিষয়ে কোনো যদি কারো জানকারি থাকে আমাকে জিজ্ঞাসা করুন, যদি জানতে চান আমি উত্তর দিচ্ছি।
2002 সালের যাদের লিস্টে নাম আসবে বা কারো বাপের দাদির নাম থাকবে বা মায়ের, কারো কোনো এখন ডকুমেন্টস লাগছে না, কোনো ডকুমেন্টস লাগছে না, শুধু ওই প্রমাণপত্রটা রেখে দেবে। আমাদের এখানে যে কেন্দ্র ছিল এখন হচ্ছে আগে ছিল এক জায়গায় আগে ছিল তাহলে ভাঙড় হাই স্কুল মারবে, যেটা 2002 সালে ছিল সেটা মারবে। ওটা তো 20 জনকে জিজ্ঞাসা করতে হবে। কারো কিছু জিজ্ঞাসা আছে না? একটা জিনিস তো হলো না, তাহলে ভাঙড়ের লোক সত্যি আতঙ্কে নাই। একটা জিনিস হয়নি, কি বলুন তো? আপনার নাম নেই 2002-এর, আপনার আব্বার নেই, আপনার আম্মার নেই, আপনার দাদর নেই, আপনার দাদির নেই, কি হবে এবার বলুন? তাহলে কি হবে? আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে ভুলবেন না, পার্ট নাম্বার 2 ফিল আপ করে দেবেন। 3-4-এর কাগজ পাচ্ছেন না তো, পার্ট নাম্বার 2টা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এবার আপনাদের বলি, কমিশন অনেক সহজ করেছে, যা ডকুমেন্টস চেয়েছে আরো সরলীকরণ হওয়ার পক্ষে আমি। তারপর আমি বলছি কি, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ স্কুল সার্টিফিকেট বা আপনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন এ ধরনের 11টা কাগজের মধ্যে কোনো একটা কাগজ দিলে হয়ে যাবে। যার 1987 সালের আগে জন্ম, সে তার নিজের কাগজটা যদি দিতে পারে 11টা ডকুমেন্টস, সে কি হবে? এটা বন্ধ করো, ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশগুলো বন্ধ করো। সে যদি তার নিজের একটা ডকুমেন্টস দেখাতে পারলে 11টার মধ্যে, তার 1987 সালের পর থেকে 2004 এর মধ্যে যাদের জন্ম, সে তার নিজের একটা ডকুমেন্টস আর পিতা মাতার মধ্যে একজনের কারো ডকুমেন্টস হবে, দিলে তার নামটা উঠে যাবে। আর 2004-এর যাদের পরে জন্ম, কি হবে? নিজের আর সাথে সাথে পিতা মাতার। অসুবিধা কোথায় ভাই? এত মানুষ এই ডকুমেন্টস পাবো না আমরা? তাহলে আমাদের ভয় দেখাচ্ছে। তবে ভাই, আমি কালকে একটা বক্তব্য দেখলাম, বড় নেতার বক্তব্য, আমাকে আজকে পাঠিয়েছে একটু কাটিং করে। বলছেন উনি, যারা বাইরের রাজ্যে আছো সব ফিরিয়ে নিয়ে চলে আসো, কাউকে আসার দরকার নেই। আমি বলে যাচ্ছি, এটা আমি বলছি না, ইসিআই বলছে, নির্বাচন কমিশন বলছে। কি বলছি বুঝতে পারছো? তোমার ভাই আছে কোথায় কাজ করছে? ব্যাঙ্গালোরে। আপনার ছেলে দিল্লিতে কাজ করছে, কারো স্বামী মধ্যপ্রদেশে কাজ করছে। আসা যাতায়াতে তো 5,000 টাকা চলে যাবে গো বাবা। 5,000 টাকায় তো এক মাসের, 5,000 টাকায় তো এক মাসের কি হবে? সংসার চলে যাবে না? তাহলে আসার কথা কেন বলছে? বোম বাঁধার লোক কি কম পড়ে গেছে? ওদেরকে ডেকে এসে বোম বাঁধাবে? আমি আপনাদের বলবো, কারো আসার দরকার নেই। নির্বাচন কমিশন দুটো অপশন দিচ্ছে, কি? টোটাল ফর্ম ফিল আপ করলেন, আপনার ভাই নাই, আপনার ছেলে নাই, আপনার স্বামী নাই, সইটা যেখানে করবেন সেখানে আপনি করুন। বাবু, আপনার ছেলে বাইরে থাকে, টোটাল ফিল আপ করলেন, সইটার জায়গায় ইনি সই করলো, ইনার নাম সই করলো, আর কি লিখলো ব্র্যাকেটে, যে ওনার এটা পুত্র। কারো স্বামী বাইরে থাকে, স্ত্রী পুরো ফর্ম ফিল আপ করে সইটা কি করবে? স্ত্রীটা তার নাম লিখলো ব্র্যাকেটে, তাদের সম্পর্ক কি স্বামী, তার কাজ মিটে গেল। আর একটা অপশন কি আছে? অনলাইনে এটা ফিল আপ করতে পারবে, অনলাইনে ফিল আপ করতে পারবে। আচ্ছা বলুন ভাই, ব্যাঙ্গালোরে যে আছে সে তো চলে আসবে, যে কুয়েতে পেটের জ্বালায় কাজে গেছে সে কি করে আসবে? 50,000 টাকা তো গাড়ি ভাড়া লেগে যাবে। হ্যাঁ, যে দুবাইয়ে আছে কি করে আসবে? তাহলে ভুল বুঝাচ্ছে না মানুষকে? ভুল বুঝাচ্ছ তো? যাও যাও ভাই, ভাই আমার যাও, ভুল বুঝাচ্ছ তো নাকি? তাহলে যারা বাইরে আসে, আসার দরকার নেই, ইনকাম করুক, ওই 5,000 টাকাটা সংসার চালাতে দিক ভালো করে। মাথায় থাকবে। আমি যে কথাগুলো বললাম, আমার কথার উপরে কারো কোনো প্রশ্ন আছে? জিজ্ঞাসা থাকলে বলো, আমি ভেঙে আরো বলে দেবো। কারো কিছু আছে? তাহলে ভয় কেটেছে, আতঙ্ক কেটেছে তো নাকি? তারপরে ওই দুটো কাজ করবেন না। প্রথম কাজ কি? ফর্মটা অফিসার ছাড়া কারো হাতে দেবেন না।
কাউকে জমা করার জন্য দেবেন না, যে বড় যত নেতা কেতা হোক। ইভেন নওশাদ সিদ্দিকী চাইলেও যাবে না, যাবে না, যাবে না। আমি আমার দিকে কেন উদাহরণ দিচ্ছি বুঝতে পারছো তো? অন্য নাম দিলে রাগ হবে। আমি চাইলেও ওই ফর্ম আপনি দেবেন না। এটা তো ভরসা করেন ভাইজান আপনাদের ভাষা বিপদ করবেন না, তারপরেও আমি বলছি মানে বিপদ হয়ে যাবে। বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার নেতা আমাদের এলাকায় কিন্তু কম নাই। ওই আপনার যে আমাদের রেজাও রাজ্জাক থাকে যদি ফোন করে দিতে পারে, সে আপনার ভোটটা ঘরটা ধ্বংস করতে পারে না? কি বলছি বুঝতে পেরেছেন? ইশারাই তো কাফি নাকি? দ্বিতীয় কি থাক ভুল করবেন না, যখন অফিসার নেবে তার স্ট্যাম্প আর সইটা চোখের সামনে দেখে নেবেন। এই দুটো কাজ আপনারা একটা মনোযোগ সহকারে করবেন, আর একটা মনোযোগ সহকারে এড়িয়ে যাবেন। এড়িয়ে যাবেন কোনটা? ফর্ম দা দিয়াটা। আর মনোযোগ সহকারে দেখবেন কোনটা? অফিসারের সই আর স্ট্যাম্পটা। মাথায় আসছে? আজ থেকে মানুষের পাড়াতে পাড়াতে গিয়ে বয়স্ক লোকেরা যারা আছে, যারা ভয় পাচ্ছে, তাদের বোঝাও 1 মাস টাইম লাগবে, না পারলে ভাইজান লোক পাঠাবে, তারা না পারলে আমি নিজে আসবো। ঠিক আছে?